পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম দাম্পত্য। লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায়। ঘুম থেকে উঠতে একটু বেলাই হলো রমেনবাবুর। খাটুনির জীবনে এইটুকুই বিলাসিতা। আর চোখ মিলে তাকিয়েই তার মনে হলো কোথায় যেন এই সকালটার একটু ব্যতিক্রম অনুভব করছেন। বিছানায় শুয়েই চারদিকে তাকালেন। সামনের ছোট টেবিলে ট্রেতে বেডটি পট আর পেয়ালা। গত 5 মাসের মধ্যে তিনি বেডটি খেয়েছেন মনে পড়ে না। তার আগে অবশ্য ঘুম চোখে এক পেয়ালা চা কোনো রকমে গলাধ্যকরণ করে আবার শুয়ে পড়তেন। চোখ মেলে ভালো করে তাকাতেনও না। সুমিত্রার তাগিদে উঠছি উঠছি করে মাথার উপরের পাখার হাওয়ায় চা কিছুটা ঠান্ডা হলে 2 চুমুকে পেয়ালা শেষ করে আবার শুয়ে পড়তেন। চা সমস্ত দিনে রমেন চৌধুরী অনেকবার খান, কিন্তু সাত সকালে সুমিত্রার তাকে চা গেলানোটা বিরক্তিকর লাগত। না খেলেও সেও যেন কালচারের হানি। রমেনবাবু অবশ্য কখনো এ নিয়ে আপত্তি করেননি। আজ থেকে 22 বছর আগে সুমিত্রা এ বাড়িতে পা দিয়ে যা কিছু করেছেন তার সব কিছুই তখন রমেনবাবু অম্লান বদনে মেনে নিয়েছেন। তাই পরে আর আপত্তির কোনো প্রশ্নই ওঠেনি। কিন্তু 5 মাস বাদে রঘু বেটা ভুল করে আবার চায়ের ট্রে রেখে গেছে বোধহয়। পরক্ষণে নিজের গায়ের পাতলা চাদরটার দিকে চোখ গেল। ভোরের দিকে এখন সামান্য ঠান্ডা ঠান্ডা পড়ে, তার মধ্যে মাথার উপর পুরো দমে পাখা ঘোরে। ভোর রাতে বেশ শীত করছিল রমেনবাবুর মনে আছে, কিন্তু ঘুম চোখে পায়ের তলার চাদরটা আর খুঁজে পাননি তিনি। রঘুটা সেদিন চাদর দিতে ভুলেছে ভেবে কুঁকড়ে শুয়েছিলেন আবার, কিন্তু এখন নিজের পা থেকে মাথা পর্যন্ত চাদরে ঢাকা দেখছেন। ঘুমের মধ্যে আবার কখন উঠে চাদর হাতড়ে পেয়েছেন এবং গায়ে দিয়েছেন মনে করতে পারছেন না। আরও অবাক হলেন সামনের খোলা দরজার দিকে চোখ পড়তে। রঘু ভুল করে না হয় বেডটি রেখে গেল, কিন্তু দরজা দুটোও খোলা রেখে গেল। তাছাড়া তার ঘুমের মধ্যেই দরজায় পাট ভাঙা নতুন পর্দা লাগিয়ে দিয়ে গেল। ওরকম মুগো রঙের পর্দাগুলো সব সুমিত্রা নিয়ে গেছে বলেই ধরে নিয়েছিলেন, কারণ গত 5 মাসের মধ্যে মাঝে একবার মাত্র এই ঘরের পর্দা বদলানো হয়েছে মনে পড়ছে। তাও রঘু নিজের পছন্দ মতো ভারী একটা নীল পর্দা এনে লাগিয়েছিল। গত 3 মাস ধরে সেই পর্দাই ঝুলছিল। কি ভেবে বালিশের উপর দিয়ে মাথা উঁচিয়ে পিছনের জানলা দুটোর দিকে তাকালেন রমেনবাবু। তারপরেই একেবারে হাঁ। দরজায় ওই মুগো পর্দা লাগালেই তার সঙ্গে ম্যাচ করে জানলায় ওই রঙেরই পর্দা টাঙাতো সুমিত্রা। এখনো জানলায় সেই ম্যাচ করা ঝকঝকে পর্দাই দেখছেন রমেনবাবু। তিনি ঘুমোচ্ছে না সেই ঘরে ঢুকে রঘু নিঃশব্দে এত সব করে গেল দেখেও বিশ্বাস হচ্ছে না। আস্তে আস্তে শয্যায় উঠে বসলেন তিনি। ঘরের চারদিকে ভালো করে তাকালেন আবার। ড্রেসিং টেবিলটা সাজানো, কোণের আলনাটা গোছানো। 5 মাস আগে যেমন থাকতো সেরকমই অনেকটা। ঘড়ি দেখলেন, প্রায় 9টা বাজে। এত বেলা পর্যন্ত আগে ঘুমোতেন না, তবে ইদানিং বেলা হচ্ছে। অনেক রাত পর্যন্ত বই পড়েন বা জার্নাল টার্নাল পড়েন। রাতের ঘুম কমেছে, ফলে সকালের ঘুম বেড়েছে। বাবা এখনো ওঠেনি রে রঘু? বাইরে থেকে এই শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা যেন ধপধপ করে লাফিয়ে উঠল রমেনবাবুর। এ কি শুনলেন তিনি? কার গলা শুনলেন? এখন তিনি জেগে আছেন না ঘুমিয়ে স্বপ্ন দেখছেন? ওই গলার স্বর এবার পর্দা ঠেলে গলা বাড়ালো। রমেনবাবুর দু চোখ আনন্দে চকচক করছে। সুমু, সৌমেন, রমেনবাবুর একমাত্র ছেলে, 20 বছর বয়স। তাড়াতাড়ি ঘরে ঢুকে এক মুখ হেসে বাবাকে প্রণাম করল। বলল, খুব অবাক করে দিয়েছি তো? মা একটা চিঠি লিখে তোমাকে জানাতে বলেছিল আমরা আসছি। আমি বলেছি না, যাচ্ছি যখন না জানিয়েই যাব, বাবাকে অবাক করে দেব। ছেলেকে দুহাতে জড়িয়ে ধরলেন রমেনবাবু, বুকে চেপে ধরলেন। তারপর কি যে হয়ে গেল নিজেও অপ্রস্তুত। যা কখনো হয়নি তাই হয়ে গেল।
কেঁদে ফেললেন তিনি। বাবার চোখে জল দেখে ছেলেটাও অপ্রস্তুত। তাড়াতাড়ি বলল, তুমি আর কিছু ভেবো না বাবা, সব ঠিক হয়ে গেছে। মা আর তোমাকে ছেড়ে যাবে না, আমিও না। কি যে এক মজার কাণ্ড হয়েছে না মাদ্রাজে, একদিনে মায়ের মেজাজ জল, মনই ঘুরে গেল একেবারে। বলবো খন তোমাকে। চুপ মেরে যেতে হলো। পর্দা সরিয়ে সুমিত্রা ঘরে ঢুকলেন। বাপ ছেলেতে তখনও জড়াজড়ি। রমেনবাবুর চোখে তখনও জল। তাড়াতাড়ি ছেলেকে ছেড়ে দিলেন। নিজের উপর হঠাৎ প্রচণ্ড রাগ হল রমেনবাবুর। এই একজনের কাছে চোখের জল শুদ্ধ ধরা পড়তে চাননি। সুমিত্রা চুপচাপ তার মুখের দিকে চেয়ে রইলেন একটু। সুমু এই ফাঁকে মাকে দেখে নিচ্ছে। সুমিত্রা স্নান সেরে এসেছেন। ভেজা চুল, ফর্সা মুখে ফোঁটা ফোঁটা জলের দাগ। আয়নার দিকে চলে গেলেন। ড্রয়ার খুলে চিরুনি বার করলেন। 5 মাস বাদে দেখা হবার পরে ঘরের 3 জনই একেবারে চুপ মেরে গেল অস্বস্তিতে। ছেলে একবার মাকে দেখে নিয়ে অনেকটা বেপরোয়ার মতো বলে ফেলল, তোমাকে প্রথমেই একটা সুখবর দিয়ে রাখি বাবা, এবার থেকে আমি তোমার সঙ্গে কন্ট্রাক্টরির কাজে লেগে যাব। তোমার কাছে হাতে কলমে কাজ শিখব। একথা শুনে রমেনবাবুই যেন ফাঁপড়ে পড়লেন। তাড়াতাড়ি বললেন, না না, ওসব তোকে করতে হবে না। সুমিত্রা মোটা চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছিলেন। অনেক চুল, সেই চুলে চিরুনি শুদ্ধ হাত থেমে গেল। সামান্য মুখ ফিরিয়ে তার দিকে তাকালেন। রমেনবাবু ছেলেকে বললেন, মা যা বলবেন তাই করবি। বারে, মাই তো এই কথা বলেছে, তোমার সঙ্গে কাজ করব, তোমার কাছে কাজ শিখব। রমেনবাবু আবারও একটু হতচকিত। এও বিশ্বাস করতে হবে? সুমিত্রার হাতে আবার চিরুনি চলছে, আয়নার দিকে মুখ। ছেলেকে বললেন, রঘুকে ওই চায়ের ট্রেটা নিয়ে যেতে বল, চা জলখাবার সব একবারে নিয়ে আসুক। গল্প করতে হয়, মুখ হাত ধোয়া হলে তারপর কর। সকাল 9টা বেজে গেল। পরোক্ষ শেষের উক্তিটা রমেনবাবুর উদ্দেশ্যে, সেটা ছেলেও বুঝল। খাট ছেড়ে মায়ের নির্দেশ পালন করতে চলল সে। সুমিত্রা ধীরে সুস্থে মাথা আঁচড়াচ্ছেন। অত চুলের জন্য শরীরের উপর দিকটা একটু বেঁকে বেঁকে যাচ্ছে। লোভীর মতোই দেখতে ইচ্ছে করছে রমেনবাবুর। আগে তাই দেখতেন। আয়নার ভিতর দিয়ে সুমিত্রার সঙ্গে আবার চোখাচোখি হতেই তাড়াতাড়ি খাট থেকে নেমে এলেন। যেন তাড়া আছে এমনই ভাব করে মুখ হাত ধুতে চলে গেলেন। হঠাৎ কি হলো বা হতে পারে মাথায় ঢুকছে না। এই ছেলেকে অর্থাৎ সৌমেনকে নিয়েই মর্মান্তিক বিচ্ছেদ সুমিত্রার সঙ্গে। এবারই কোর্টে নিষ্পত্তি হবার কথা। শ্বশুরের শেষ করা চিঠিতে এরকম আভাসই পেয়েছিলেন তিনি, আর গোঁ ধরে সেই অবাঞ্ছিত পরিণামের অপেক্ষাতে ছিলেন। তার মধ্যে ছেলে নিয়ে সুমিত্রা হঠাৎ ফিরে আসবে, এ তিনি ভাববেন কি করে? শুধু তাই নয়, সুমু বাপের কাছে কাজ শিখবে, বাপের সঙ্গে কাজ করবে। সুমিত্রাই নাকি একথা বলেছে। এ কানে শুনলেও সত্যি বিশ্বাস করেন কি করে? তোয়ালেতে মুখ মুছে আবার ঘরে ফিরলেন রমেনবাবু। মাথা আঁচড়ানো শেষ করে সুমিত্রা মনোযোগ দিয়ে কপালে সিঁদুরের লাল শিখা দিচ্ছে দেখলেন রমেনবাবু। রঘু চা আর সকালের খাবার রেখে গেছে। আয়নায় আবার চোখাচোখি হতে রমেনবাবু মুখ ফিরিয়ে পট থেকে পেয়ালায় চা ঢালতে লাগলেন। আগে টোস্ট আর পোচ খাও, তারপর চা ঢালবে। আগে যে মেজাজে কথা বলতো সুমিত্রা, তার খুব একটা রকম ফের হয়নি। হাব ভাব আচরণও বদলায়নি। তবু এরই মধ্যে কোথায় যেন একটু ভিন্ন স্বাদ পাচ্ছেন রমেন চৌধুরী। টোস্ট আর ডিমের পোচটা টেনে নিলেন। এবার সুমিত্রার সামনে এগিয়ে এলেন। তার দিকে চেয়ে রমেনবাবু একটু হাসতে চেষ্টা করলেন। আজ অনেক কাল বাদে টোস্ট আর পোচের থেকে হঠাৎ এই মুখখানা ঢের বেশি লোভনীয় লাগলো তার। কিন্তু ধরা পড়ার ভয়ে বেশি তাকাতেও পারছেন না। এই 5 মাসে চেহারার তো বেশ উন্নতি হয়েছে দেখছি। সুমিত্রার গলায় একটু শ্লেষের আভাস আছে কি নেই ঠিক ধরতে পারলেন না। সহজ হবার চেষ্টায় একটু হাসলেন রমেনবাবু। কেন, খারাপ দেখছ?
সুমিত্রা বললেন, রঘু বলল সকালে ৩-৪ পেয়ালা চা ছাড়া আর কিছু খেতে না। রাতেও ২টোর আগে ঘরের আলো নিভত না। শরীর খারাপ হবে না তো কি ভালো হবে? রঘু বেটা এইভাবে তাকে ডুবিয়েছে। কিন্তু চেষ্টা করেও তিনি রঘুর উপর রাগ করতে পারলেন না। পারলেন না, কারণ সুমিত্রার সেই চিরাচরিত কর্তৃত্ব আর ব্যক্তিত্বের ফাটল দিয়ে আজ তিনি ভিন্ন রকমের কিছু দেখতে পাচ্ছেন। জিজ্ঞাসা করলেন, তুমি কেমন ছিলে? কেমন ছিলাম ৫ মাসের মধ্যে একটা চিঠি লিখে তো খবর নিতে পারতে? নাকি ভেবেছিলে দূর হয়েছে ভালোই হয়েছে? জবাবে রমেন চৌধুরী বলতে পারতেন যে তিনি চিঠি লেখার জন্য প্রস্তুত হবার আগেই শ্বশুরের দুখানা কড়া চিঠি পেয়েছেন। একটাতে তার উপদেশ ছিল নিজে এসে মেয়ের কাছে মাপ চেয়ে তাকে যেন ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মাস দেড়েক প্রতীক্ষার পরে শ্বশুর দ্বিতীয় চিঠিতে লিখেছিলেন তিনি এবং সুমিত্রা দুজনেই ডিভোর্স স্যুট ফাইল করার কথা ভাবছেন। আশা করা হচ্ছে এ নিয়ে সে, অর্থাৎ রমেন চৌধুরী, বেশি তিক্ততা সৃষ্টির চেষ্টা করবে না এবং সৌমেনের ভবিষ্যতের যথাযথ ব্যবস্থাও তার বাবা বিনা জোরজুলুমেই করবেন। এই দ্বিতীয় চিঠির জবাব রমেন চৌধুরী শ্বশুরকে দিয়েছিলেন। লিখেছিলেন, সৌমেন সাবালক, সে ইচ্ছে করলে তার বাবার কাছে থাকতে পারে, ইচ্ছে করলে মায়ের কাছে থাকতে পারে। আইনগতভাবে তার প্রতি আর কোনো দায়িত্ব রমেনবাবুর নেই। তবে ছেলে যদি তার বাবার কাছে থাকা সাব্যস্ত করে, তার ভবিষ্যৎ চিন্তাও তিনিই করবেন। এসব কথা মনে এলেও আজকের এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে তা বলা যায় না। টোস্ট চিবোতে চিবোতে সুমিত্রার মুখের দিকে চেয়ে একটু ঠাট্টাই করলেন রমেনবাবু। বললেন, এ বয়সে স্ত্রী দূর হয়ে গেলে আর ভালোটা কি হতে পারে? এইটুকুতেই সেই চিরাচরিত অসহিষ্ণুতা সুমিত্রার। থাক, পয়সার গরম হলে ৬০ বছর বয়সটাকেও তোমরা খুব একটা বয়স ভাবো না, বুঝলে? রমেন চৌধুরী হাসছেন। আমার ৪৬, এটা কি তাহলে পুরো যৌবন? সুমিত্রা চোখের কোণে মানুষটাকে আর একবার দেখে নিলেন। সকালে যখন পাখার হাওয়ায় কুঁকড়ে অঘরে ঘুমোচ্ছিল, তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। নিরীহ ঘুমন্ত মানুষটার দিকে চেয়ে তখনও একটা দুর্বলতার দিক আবিষ্কার করছিলেন তিনি। এখনও সেই দুর্বলতার দিকটাই দেখছেন। একটুও রাগ হচ্ছে না, বরং ভালো লাগছে। এই ভালো লাগার স্বাদটা আশ্চর্য রকমের নতুন। হঠাৎ একটু হাসলেন সুমিত্রা। বললেন, যাক শোনো, সমু ঠিকই বলেছে, এখন থেকে সে তোমার সঙ্গে কাজে বেরোবে। শুনে রমেনবাবুই হাঁসফাঁস করে উঠলেন। সুমিত্রা ফিরেই যখন এসেছে, এ প্রসঙ্গ নিয়ে তিনি আর ঘোঁট পাকাতে চান না। তাড়াতাড়ি বাধা দিয়ে বললেন, না না, ও তুমি যা চাও তাই হবে। সুমু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ুক, দেখে শুনে ভালো একটা ফার্মে ভর্তি হয়ে যাক। তারপর টাকা খরচ করলে গাইড করার লোকও ঠিকই পাওয়া যাবে। সুমিত্রার চোখ দুটো এমনিতেই বড়, মুখের দিকে স্থির তাকিয়ে থাকলে আরও বড় দেখায়। তেমনই চেয়ে রইলেন কয়েক পলক। বললেন, কিন্তু আমি এখন আর তা চাই না। যা চাই তাই তোমাকে বললাম। কাল থেকেই ও তোমার সঙ্গে কাজে বেরোবে। উঠে চলে গেলেন। রমেনবাবুর ভ্যাবাচাকা খাওয়া মুখ। না, সুমিত্রার এরকম পরিবর্তনের জন্য তিনি কোনো ঠাকুর দেবতার দরে ধর্ণা দেননি। তবু এ কি করে সম্ভব হলো ভেবেই পাচ্ছেন না। সুমিত্রা যে রাগ করে নিজের ইচ্ছে অনিচ্ছে বাতিল করে এভাবে ফিরে এসে আত্মসমর্পণ করল, রমেনবাবুর সেরকমও মনে হচ্ছে না। তার নিজের ইচ্ছেটাই সব, সে কোনো রকম আপোষের ধার ধারে না। অথচ এই সুমু আর সুমুর ভবিষ্যৎ নিয়েই ৫ মাস আগের সেই চরম ব্যাপার। অবশ্য এর আগেও স্বামী স্ত্রীতে অনেক ঝগড়া হয়েছে, আর সুমিত্রা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ঝগড়া বলতে যে গোছের বাগবিতণ্ডা বা বচসা বোঝায় তা নয়। সেভাবে কথা কাটাকাটি করতে সুমিত্রার রুচিতে বাধে, আর রমেনবাবুও সবসময় কটকট করবার মানুষ নন। যতক্ষণ সম্ভব সহ্য করেন, আর চুপচাপ দেখে যান বা শুনে যান। তারপর নিতান্ত অসহ্য হলে দুমদাম দুপাঁচ কথা বলে বসেন।
সুমিত্রা তখন এমনভাবে চেয়ে থাকেন যে তার সামনে কোনো ভদ্রলোক দাঁড়িয়ে না ইতরজন, তাই যেন সন্দেহ। তাই দেখে রমেনবাবুর মেজাজ এক এক সময় দ্বিগুণ বিগ্রত। তখন মাত্রাজ্ঞান ছাড়িয়েই যেত। ওরকম অশালীনতার একটাই জবাব, সুমিত্রার বাপের বাড়ি প্রস্থান। এরপর রমেনবাবু প্রথমে ছেলেকে পাঠাতেন, তারপর টেলিফোনে যোগাযোগের চেষ্টা করতেন। শেষে মুখ কাঁচুমাচু করে নিজেই শ্বশুরবাড়ির দিকে পা বাড়াতেন। শ্বশুরবাড়ির লোকেরা সর্বদাই তাঁদের মেয়ের পক্ষে। শাশুড়ি ঠাড়ে ঠোড়ে কিছু মন্তব্য করেন, শ্বশুর গম্ভীর মুখে দু একটা জ্ঞানের কথা শুনিয়েছেন। বড় শালা বা শালার বউ দু একটা বিদ্রুপাত্মক কথা শোনাতে ছাড়েন না। তখনও ভিতরে ভিতরে খুঁজতে থাকেন রমেনবাবু, কিন্তু তখন তার কানে তুলো পিঠে কুলো। তবু নিজে গেলেই যে সুমিত্রাকে আনা যেত এমন নয়, তবে তাতে কাজ হতো। রাগের মাত্রা অনুযায়ী 1 দিন বা 2 দিন বা 5 দিন বাদে সুমিত্রা ফিরে আসতেন। রমেনবাবুর মতো ঠান্ডা মানুষের হঠাৎ হঠাৎ ধৈর্যের বাঁধ কেন ভাঙে, সুমিত্রা সেটা কখনো বোঝেননি বা বুঝতে চেষ্টা করেননি। তার কারণ, রমেন চৌধুরী মানে এক সাধারণ কন্ট্রাক্টরের জীবনে তিনি দয়া করে পদার্পণ করেছেন এবং নিজের মর্যাদা অনুযায়ী সেখানে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে চলেছেন। সুমিত্রার বাবা এক মস্ত ইঞ্জিনিয়ারিং ফার্মের ম্যানেজিং ডাইরেক্টর এবং চারানার মালিক। বড় অবস্থা, তেমনি চালচলন। আর রমেনবাবুর বাবা ছিলেন ওভারসিয়ার। নিজের উদ্যমে কন্ট্রাক্টরির ব্যবসা ফেঁদে বসেছিলেন তিনি। বিশ্বস্ত মানুষ। সুমিত্রার বাবা তাকে পছন্দ করতেন, অনেক কাজও দিতেন। বিএ পাশ করে রমেনবাবু আর চাকরির চেষ্টায় না গিয়ে বাপের ব্যবসায় লেগে গেছিলেন। আর নিজের সততা আর পরিশ্রমের ফলে অল্প দিনের মধ্যে তিনিও সুমিত্রার বাবার সুনজরে এসে গেছিলেন। বছর 2-2.5 মধ্যে রমেনবাবুর বাবা মারা গেলেন। আর সত্যি কথা বলতে কি, সুমিত্রার বাবা তখন ওই উদ্যোগী ছেলেটা অর্থাৎ রমেনবাবুর প্রতি একটু বেশি উদার হয়েছিলেন। কর্মঠ বুদ্ধিমান ছেলে, কাছে ডেকে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। কাজও আগের থেকে আরো বেশিই দিয়েছেন ক্রমশ, আর তার ফলাফল দেখে খুশিই হয়েছেন। রমেনবাবুর তখন 25 বছর বয়স। একটা চাপা প্রলোভন দুর্বার হয়ে উঠল। কাণ্ডজ্ঞান খুইয়ে একেবারে মুখ থুবড়ে পড়লেন। অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টরের একমাত্র মেয়ে সুমিত্রাকে একখানা চিঠি লিখে বসলেন। তার 4 বছর আগে থেকে এ বাড়িতে আনাগোনা। ওই মেয়েকে অনেকবার দেখেছেন। খুব যে রূপসী তা নয়, সুখের ঘরে ওটুকু রূপ অনেক মেয়েরই থাকে। কিন্তু তাকে দেখে দেখে রমেন চৌধুরীর পাগল হওয়ার দাখিল। সুমিত্রার তখন সবে 19, কলেজে পড়ছেন। তার দাদা বিলেতে, সেখানে তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন। ভাবতে গেলে এই লোভ আকাশের চাঁদের দিকে হাত বাড়ানোর সামিল। কোনো যুক্তির দিকে না গিয়ে দীর্ঘদিনের একটা যন্ত্রণার অবসান করে দেবার সংকল্পে মরিয়া হয়ে উঠেছেন তিনি। চিঠিতে 4 বছরের স্বপ্ন আর সেই দুঃসহ যন্ত্রণার কথাই লিখেছিলেন। আর লিখেছিলেন যদি এতটুকু আশা পান তাহলে মৃত্যুপণ করেও তিনি সুমিত্রার যোগ্য হয়ে উঠতে চেষ্টা করবেন। স্বাস্থ্যবান, সুঠাম এবং সুশ্রী লোকটাকে চোখের কোণ দিয়ে সুমিত্রাও বহুবারই দেখেছেন। ওরকম করে দেখা আর নিজেকে যাচাই করবারই বয়স সেটা। কিন্তু ওই দেখা পর্যন্তই। বাবার আশ্রিতজনের প্রতি এতটুকু দুর্বল চিন্তার প্রশ্রয় ছিল না। তাই চিঠি পেয়ে সুমিত্রা প্রথমে স্তম্ভিত। এই দুঃসাহস ছাড়া আর কি? চিঠিটা বাবাকে দেখিয়ে একটা হেস্তনেস্ত করে ফেলার ইচ্ছে, কিন্তু লোকটার মুখখানা মনে পড়তে তখনকার মতো ইচ্ছেটা বাতিল করলেন। কেন যেন একটা গুরুতর শাস্তি মাথায় চাপিয়ে দিতে ইচ্ছে করল না। দরকার হলে ধৃষ্টতার জবাব নিজেই দিতে পারবেন। তাছাড়া বাবাকে যখন খুশি বলা যেতেই পারে। সেই বিকেলেই লোকটার দেখা পেলেন। তার খানিক আগেই বাবা বেরিয়েছেন। দূর থেকে তাকে দেখে সুমিত্রা ভুরু কুঁচকালেন। তারপর হনহন করে সামনে এসে দাঁড়ালেন। কাকে দরকার, বাবাকে না আমাকে? উনি তো একটু আগে বেরিয়ে গেলেন দেখলাম। আমতা আমতা জবাব। ঘুরিয়ে বলা হলো তাকেই দরকার।
সুমিত্রার গলার স্বর এবারে ঝাঁঝালো। চিঠির জবাব চাই? পেলে নিশ্চিন্ত হতাম। তাহলে একটু অপেক্ষা করতে হবে। বাবা ফিরলে চিঠি তার হাতে যাবে, তিনি জবাব দেবেন। রমেন চৌধুরী চুপচাপ মুখের দিকে চেয়ে রইলেন কয়েক পলক। ভীত চাউনি নয়, বিমর্ষ। বললেন, তাতে আর লাভ কি? চিঠি পড়ে তিনি গলা ধাক্কা দেবেন, আর তুমি না চাইলে আমি বরাবরের মতো চলে যাব। তোমার কাছ থেকে এটুকু সম্মান অন্তত দুষ্প্রাপ্য ভাবিনি। তুমি? তোমার? সত্যিকারের ঝলসেই উঠেছিলেন সুমিত্রা। বিব্রত মুখে রমেন চৌধুরী বলেছিলেন, খুব অন্যায় হয়েছে। নিজের মনে তুমি তুমি করে 4 বছর এত কথা বলেছি যে ওটা আপনিই মুখ দিয়ে বেরিয়ে গেছে। এ কথা শুনে ওই মুখ দেখে কেন যেন সুমিত্রা সেরকম জোরের সঙ্গে রাগ করে উঠতে পারেননি। তবু তার গলায় ব্যঙ্গ ঝরেছে। নিজেও তুমি করেই বলেছেন, তাহলে তুমি আশা করছো যে জবাবটা আমিই দিয়ে তোমাকে একটু সম্মানিত করব? রমেন চৌধুরী বলল, হ্যাঁ। সুমিত্রা বলল, আর জবাব পেলে তুমি নিজে থেকেই বাবাকে ছেড়ে চলে যাবে? তা না গেলে নিজের আত্মসম্মানে লাগবে। আর সেই জবাবটা যদি অত হৃদয় বিদারক না হয়, তাহলে বাবার অনুগ্রহে থেকে আমার যোগ্য হতে চেষ্টা করবে? সুমিত্রার গলার স্বর একটুও নরম নয়। রমেন চৌধুরীর শান্ত জবাব, তার অনুগ্রহ ছাড়াই চেষ্টা করব। সুমিত্রার এবারে একটু মজাই লাগল। বেশ, বাবার অনুগ্রহ ছাড়া যোগ্য হতে পারলে আমার আপত্তি নেই। কিন্তু তাতে কত বছর লাগবে? ভরসা পেলে 2 বছরের বেশি লাগবে বলে মনে হয় না। আমার বাবার একটা জমি কেনাই ছিল। 2 বছরের মধ্যে সেখানে তোমার পছন্দ মতো একটা বাড়ি তুলতে পারলে, যোগ্যতার পরীক্ষায় তোমার যদি 5 নম্বর দিতে আপত্তি না হয়, তাহলে গড়গড় করে আরো বড় পরীক্ষায় উতরে যাওয়া কঠিন হবে না। প্রস্তাবে বৈচিত্র্য ছিল। মানুষটা জোরের দিকটা যাচাই করার লোভও হয়েছিল। সুমিত্রা কথা দিয়েছিলেন 2 বছর অপেক্ষা করবেন। শ্বশুরবাড়ির আদব কায়দার সঙ্গে কোনোদিন নিজেকে মেলানো সম্ভব হয়নি রমেন চৌধুরীর। এই রকম অসম বিয়েতে সুমিত্রার বাবা মায়ের এবং বিলেত ফেরত ইঞ্জিনিয়ার দাদার একটুও সায় ছিল না। কিন্তু আদব কায়দা ভুলে কালচার্ড মেয়ের সিদ্ধান্ত সরাসরি কেউ বাতিল করে দেননি। সুমিত্রা বিজয়ীর গলায় মালা যেমন দিয়েছিলেন, সেই সঙ্গে বাপের বাড়ির আভিজাত্যের ছটাও তেমনই পুরোপুরি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এদিক থেকে স্বামীটিকে উপযুক্ত করে তোলা তার যেন একটা বড় দায়িত্ব। গোড়ায় গোড়ায় মজাই পেতেন রমেনবাবু। পরে সন্তর্পণে শ্বশুরবাড়ির সংস্রব এড়িয়ে চলতে চেষ্টা করতেন। নিরলস প্রবল কর্মী পুরুষ তিনি। কিন্তু শ্বশুরবাড়ির অন্য সকলের কথা বাদ দিয়ে সুমিত্রারও এজন্যে তার প্রতি বিশেষ শ্রদ্ধা মনে আছে বলে মনে হতো না। সুমিত্রার যা কিছু পরামর্শ সব তার বাবা মা দাদার সঙ্গে। রমেনবাবু সহজে কিছু বলতেন না, আর যদি কখনো কিছু বলতেন, সুমিত্রার সঙ্গে সঙ্গে টেনে ধরতেন, তুমি যা বোঝো না তা নিয়ে মাথা ঘামিও না। ক্রমশ এই থেকেই বিরোধের সূচনা। বছর না ঘুরতেই কোলে ছেলে এলো। সুমিত্রার চোখে এও যেন মেহনতি মানুষের বিবেচনার অভাব। সাফ জানিয়ে দিয়েছেন, আর ছেলেপুলে নয়। এই লোকটার প্রতি নির্ভর করতে না পেরে তিনি নিজেই সাবধান হয়েছেন। আর এই এক ছেলে সুমো বড় হতে থাকল তার মায়ের আর মামাবাড়ির হেফাজতে থেকে। এ ব্যাপারেও রমেনবাবুর বক্তব্য বা বিবেচনা কেউ গায়ে মাখেন না। কিন্তু উপরওয়ালা শোধ নিচ্ছেন। ছেলেটা বাপের না, ওটা বাপের কাছে আসতে পেলে মা বা মামার বাড়ির দিকে ঘেঁষতে চায় না। দুটো মাস্টার রাখা সত্ত্বেও স্কুলের পরীক্ষায় কোনোদিন প্রথম 10 জনের মধ্যেও তার নাম দেখা যায় না। মা শাসন করতে গেলে ছেলে বাপের কাছে পালায়। ওকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেড়েই চলে। বাপ ছুটির দিনে বাগানের কাজে হাত দিলে ছেলে সোৎসাহে কোদাল দিয়ে মাটি কোপায়, জল নিকাশের নালা তৈরি করে। আর তাই দেখে মায়ের হাড় পিত্তি জ্বলে।
সুমিত্রার মনের তলায় সবথেকে বড় আশঙ্কা ছেলেটা বাপের মতো হয়ে উঠছে। এই আশঙ্কা চাপাও থাকে না সব সময়। তখন স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া অনিবার্য। ইঞ্জিনিয়ার দাদুর ইচ্ছে ছিল নাতি মস্ত ডাক্তার হোক, আর ইঞ্জিনিয়ার মামার ইচ্ছে ভাগ্নে বড় ইঞ্জিনিয়ারই হোক। কিন্তু দুটো বাছাই করা মাস্টার রাখার সত্ত্বেও সমু সকলের আশায় ছাই দিয়ে হায়ার সেকেন্ডারিতে সেকেন্ড ডিভিশনে পাশ করে বসল। এর ফলে সুমিত্রার যত রাগ গিয়ে পড়ল ছেলের বাপের উপর। আর বাপ বলল, যা হয়েছে হয়েছে, কত ছেলে তো থার্ড ডিভিশনেও পাশ করে। এই নিয়ে তুমুল বিতর্ক, আর শেষে সুমিত্রার রাগ করে বাপের বাড়ি প্রস্থান। ইদানিং এই রাগারাগি আর প্রস্থান একটু ঘন ঘনই হচ্ছিল। বাবা আর ভাইয়ের পরামর্শে সুমিত্রা এরপর ছেলেকে বিএসসি অনার্স পড়ালো। উদ্দেশ্য, এতেও ভালো ফল হলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার কিছু একটা হওয়া সম্ভব। অনেক টাকা মাইনে গুনে গোড়া থেকে দুজন প্রফেসর রাখা হলো। পড়াশোনার ব্যাপারে সুমিত্রা এবার ছেলের উপরেও নির্মম। কিন্তু বিএসসির ফল বেরুতে এবারেও সুমিত্রার মাথায় বজ্রাঘাত। ছেলে অনার্সই পায়নি, পাস কোর্সে পাশ করেছে। 5 মাস আগের সেই মর্মান্তিক ব্যাপারটা ঘটে গেল এই নিয়ে। দোষের মধ্যে হেসে হেসে রমেনবাবু বলেছিলেন, অনেক তো দেখলে, এবার ছেলেটাকে রেহাই দিয়ে আমার হাতে ছেড়ে দাও। আমার সঙ্গে বেরোক, কাজকর্ম শিখুক, ভালোই করবে। শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন সুমিত্রা। ওর ভবিষ্যৎ নিয়ে কেউ তোমাকে মাথা ঘামাতে বলেনি, তুমি কুলি মজুর ঠ্যাঙাচ্ছ, ঠ্যাঙাও। রমেনবাবুও সশ্লেষে বলে উঠেছেন, আমাকেও তুমি একটু বড় গোছের কুলি মজুরি ভাবো জানি, আর ঠিকই জানো আমার ছেলে ওই কুলি মজুরের কাজটাই ভালো পারবে। আর তাতে লজ্জারও কিছু নেই, সেটা মগজে একটু বুদ্ধি থাকলে এতদিনে বুঝতে। তোমার বাবা আর দাদা শুনলাম এবারে সমুকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়াতে বলেছে, আর তুমিও তাই শুনে নাচছ। কিন্তু আমার কাছে শুনে রাখো, তাতে ভস্যে ঘি ঢালা হবে, আর কিছুই হবে না। সুমিত্রার বড় বড় দুটো চোখ তার মুখের উপর খানিকক্ষণ স্থির। অভদ্রের মতো চেঁচিও না, সমুর ব্যাপারে কেউ তোমার পরামর্শ চায়নি। রমেনবাবু আরও উগ্র, কেন কেউ চায়নি? কেন তুমি চাওনি? তোমার সে যোগ্যতা আছে ভাবি না। সেটা ভাবতে হলে নিজেরও কিছু যোগ্যতা থাকার দরকার। ভাববে কি করে? রক্ত জল করা টাকা মুঠো মুঠো খরচা করতে পেলে তোমার মতো কালচারের ছটা সকলেই দেখাতে পারে, বুঝলে? রাগে মুখ সাদা সুমিত্রার। আবার বলছি, ছোট লোকের মতো চেঁচিও না। এই কালচারের পিছনেই হাত জোর করে ছুটেছিলে একদিন। ছোট লোক শুনে মাথায় রক্ত উঠল রমেনবাবুর। আমি সত্যিকারের গাধা বলেই এমন ভুল করেছিলাম, এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। খাটের বাজু ধরে নিজেকে সামলাতে চেষ্টা করলেন সুমিত্রা। এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছ? স্বামীকে ছোট লোক বলার পরেও বুঝতে পারা উচিত নয় ভাবছ? ঠিক আছে, বুঝতে যখন পেরেছ, আমার ব্যবস্থা আমি এখনো করব। ছেলে সিএ পড়বে কি পড়বে না? পড়বে না, পড়বে না। রমেনবাবু এতকালে সব আক্রোশ উজাড় করে দিতে চাইলেন। আমার মতো ছোট লোকের ছেলে আমার মতোই ছোট লোক হবে। তোমার বাবা মাকে গিয়ে বলো তাদের ঘরের নাতি নাতনিকে এক একখানা করে হিরে জহরত বানাতে। আমার ছেলের দিকে তাকাতে হবে না। সুমিত্রা শেষবারের মতোই যেন দেখে নিলেন তাকে। তারপর বললেন, তোমার ছেলেও আর তাহলে তোমার ছেলে থাকবে না। ছেলেকে নিয়ে সুমিত্রা বাপের বাড়ি চলে গেলেন। সুমুর যাবার ইচ্ছে থাকুক আর না থাকুক, মার অবাধ্য হবার সাহস নেই। এবারে যাওয়াটা অন্যান্য বারের যাওয়ার মতো নয়, রমেনবাবু সেটা অনুভব করেও চুপ একেবারে। তার গোঁ চেপে গেছে। শ্বশুরের প্রথম চিঠি পেয়ে আরতিতে উঠেছিলেন। মেয়ের কাছে তাকে মাপ চাইতে বলা হয়েছে। দ্বিতীয় চিঠিতে ডিভোর্সের হুমকি। সে চিঠির জবাব রমেনবাবু দিয়েছেন, আর তারপর থেকেই শেষ ফয়সালার জন্যই প্রস্তুত হতে চেষ্টা করছেন। কিন্তু বুকের ভিতরটা খালি খালি লাগে। তার ফলে নরম হবার বদলে নিজের উপরেই ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি। 5 মাস বাদে এই সকালে
আচমকা পট পরিবর্তন। ছেলেকে নিয়ে সুমিত্রা নিজে থেকে ফিরে এসেছেন। শুধু তাই নয়, ছেলের প্রতি মায়ের নির্দেশ, এবার থেকে সে বাপের সঙ্গে বেরোবে, তার কাছে কাজ শিখবে। রঘুর সঙ্গে সুমিত্রাও রান্নায় হাত লাগিয়েছেন আজ। সেই ফাঁকে সুমুকে আবার কাছে ডাকলেন রমেনবাবু। চুপি চুপি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার রে, তোর মায়ের হঠাৎ এরকম মত বদলালো কেন? শুনে ছেলে প্রথমে হাসতে লাগলো, তারপর বলল, মা আমাকে কিছু বলেনি, কিন্তু আমি জানি কেন বদলালো। রমেনবাবু আরো উদ্গ্রীব, কেন? চাপা আনন্দের সময় এবারে যে চিত্রটি তার সামনে তুলে ধরল, রমেনবাবুর মুখে আর কথা সরে না। দোকান ভরে শোনার মতোই বটে। মায়ের মেজাজ খারাপ, সমুর দাদু তাই সকলকে নিয়ে মাদ্রাজে বেড়াতে গেছিলেন। সেখান থেকে ফিরে এসে ধীরে সুস্থে ডিভোর্সের মামলার ব্যবস্থা করার কথা। সমুর মামাও দাদুর দিকে। মাদ্রাজে মস্ত সফট ড্রিঙ্কের রেস্তোরাঁ আছে। সকলে সেটাকে শেঠজিভ ঠান্ডা ঘর বলে। বিরাট ব্যাপার। বড় বড় লোকেরা গাড়ি হাঁকিয়ে সেখানে আসেন। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত জমজমাট ব্যাপার। দিশি বিলিতি যাবতীয় কোল্ড ড্রিঙ্কের বিশাল এয়ার কন্ডিশন রেস্তোরাঁ। কত বেয়ারা আর বয় খাটছে ঠিক নেই। সুমরা দল বেঁধে সেই কোল্ড ড্রিঙ্কের রেস্তোরাঁয় 3-4 দিন গেছে। ঠান্ডি ঘরের মালিক আদবয়সী শেঠজিকে মার্সিডিজ গাড়ি থেকে নামতে দেখেছে, কিন্তু সুমুরা তার উপরে মনে মনে খুশি নয় তেমন। গদিতে বসে সেন দৃষ্টি মেলে সকলের কাছে তৎপরতা দেখেন। খদ্দেরকে খুশি করার ব্যাপারে বয় বা বেয়ারাদের এতটুকু ত্রুটি দেখলে কাছে ডেকে চাপা গলায় বেশ করে ধমকে দেন। এদের মধ্যে একটি বয় সকলের দৃষ্টি কেড়েছিল। বছর 13-14 বয়স, ফুটফুটে গায়ের রং, ভারী মিষ্টি চেহারা, এক মাথা কোঁকড়া চুল, ডাগর চোখ। ছেলেটা যেন সারাক্ষণ উৎসাহ আর উদ্দীপনায় ফুটছে। খদ্দের দেখলেই ছুটে যাচ্ছে, ছাপা মেনু কার্ড সামনে রেখে যাচ্ছে। খদ্দের জিজ্ঞেস করলে কোন কোল্ড ড্রিঙ্কের কি বৈশিষ্ট্য গড়গড় করে বলে যাচ্ছে। প্রথম দিন কি নেবে সমুরা ঠিক করে উঠতে পারছিল না বলে ছেলেটা মিষ্টি গলায় সুমিত্রাকে বলল, চকলেট দেওয়া ক্রিম মিল্কশেক নিন ম্যাডাম, আমি বলছি ভালো লাগবে। চার্ট দেখে সুমিত্রা জিজ্ঞাসা করলেন, প্লেন পাইনাপেল মিল্কশেকের থেকে দাম বেশি কেন? সোৎসাহে ছেলেটা বোঝালো কেন দাম বেশি। একটা ইলেকট্রিকে তৈরি হয়, অন্যটা হাতের কাজ, এতে রিস্ক বেশি, মেহনত বেশি। গড়গড় করে আরও কত কি বলে গেল তার ঠিক নেই। সমস্ত রেস্তোরাঁয় ওই একটা ছেলে যেন ফুলের মতো মিষ্টি সৌরভ ছড়িয়ে বেড়াচ্ছে। সকলে তাকে ডাকে, সকলে তার সঙ্গে কথা বলতে চায়। ফলে ছেলেটার ছোটাছুটির বিরাম নেই। অমন সুন্দর ছেলেটা যেন এই কাজে নিজেকে উৎসর্গ করেছে। সুমুর মামি আবার একটু একটু গল্প টল্প লেখেন। তাঁর ধারণা বড় দুঃখের জীবন নিশ্চয়ই ছেলেটার। ভদ্র ঘরের ছেলে যে তাতেও সন্দেহ নেই। অভাবের দায়ে হয়তো অসুস্থ বাপ মা এই বয়সের এমন ছেলেকে এমন কাজে ঠেলে দিয়েছে। সেদিন রাত 10:30টায় সুমরা সকলে মিলে সেই ঠান্ডি ঘরে গেছিল। খদ্দেরের ভিড় তখন বেশ হালকা। এবারে দোকান বন্ধ হবার কথা। তাদের দেখে সেই ছেলেটা ছুটে এলো। এই কদিন তার সঙ্গে বেশ ভাব হয়ে গেছে, কিন্তু গল্প করার সময় ছেলেটা পায় না। ছেলেটা তখন দস্তুর মতো ক্লান্ত, কপালে বিন্দু বিন্দু ঘাম, তবু মুখে হাসি। তাকে দেখে সুমিত্রার বাবা মা দাদা বৌদি সকলের মায়া হলো, আর রাগ হলো দোকানের মালিক ওই শেঠজির উপর। দোকান বন্ধের আগে গদিতে বসে তখন কাঁড়ি কাঁড়ি টাকা গুনছে। এদের রক্ত জল করা পরিশ্রমের 16 আনা ওই লোকটাই শুষে নিচ্ছে। এরা হয়তো দুবেলা ভালো করে খেতেও পায় না, আর ওই নিষ্ঠুর মালিক মার্সিডিজ হাঁকিয়ে বেড়াচ্ছে। ছেলেটার নাম শঙ্কর। সেই রাতে সুমিত্রা তাকে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে চেষ্টা করলেন, কিন্তু ছেলেটা একবার দূরের মালিকের দিকে চেয়ে হাসি মুখেই মাথা নাড়ল, অর্থাৎ এখন খাবে না। পাছে ছেলেটার কাজের ক্ষতি হয় সেজন্য কেউ আর তাকে পীড়াপিড়ি করল না। কাজের ক্ষতি হলেই তো ওই অকরুণ মালিকের কাছে বকুনি খাবে। সুমিত্রা জিজ্ঞাসা করলেন, আজও তুমি সেই বিকেল 5:30টায় এসেছ?
না, আমি 5টায় আসি। আধ ঘন্টা আগে এসব দেখে শুনে নিতে হয়। সুমিত্রা জিজ্ঞাসা করলেন, সকাল থেকে 5টা পর্যন্ত কি করো? সকালে বাড়িতে পড়ি, তারপর স্কুলে যাই, তারপর বিকেলে খেয়ে দিয়ে দোকানে আসি। রোজ? রোজ। সুমিত্রার বৌদি জিজ্ঞাসা করলেন, বাড়িতে তোমার কে আছেন? সবাই আছে। বাবা মা? ছেলেটা মাথা নাড়ল, অর্থাৎ আছে। তারপর মিষ্টি হেসে বলল, আমার ভাই বোন দুটো ছোট ছোট তো, তাই মা আর দোকানে আসতে পারে না। তারপর সকলকে হতবাক করে দিয়ে অদূরে গদিতে বসা দোকানের মালিক শেঠজিকে দেখিয়ে বলল, ওই তো আমার বাবা, দোকান বন্ধ হলে বাবার সঙ্গেই আমি বাড়ি ফিরি। তারপর লজ্জা লজ্জা মুখ করে বলল, বাবা বুড়ো হয়ে গেলে আমাকেই তো এত বড় দোকানখানা চালাতে হবে, তাই রোজ বিকেলে বাবা আমাকে সঙ্গে করে নিয়ে আসে, আর সেই রাতে একেবারে দোকান বন্ধ করে একসঙ্গে বাড়ি যাই। আমার খুব ভালো লাগে। আর বাবা যখন নিজে কড়া খদ্দের সেজে টেবিলে বসে আমাকে সার্ভ করতে বলে আর গম্ভীর মুখে মিথ্যে মিথ্যে দোষ বার করতে থাকে, তখন কি মজা লাগে না! আমার কিন্তু তখনও হাসার উপায় নেই। সত্যিকারের খদ্দেরের মতোই তাকে বুঝিয়ে ঠান্ডা করতে হয়। সমুর শেষ কথায় সম্বিত ফিরল যেন রমেনবাবুর। সমু বলছে, ছেলেটার সেই মিষ্টি মিষ্টি হাসি দেখে আর মিষ্টি কথা শুনে মায়ের মুখখানা যা হয়ে গেল না, তুমি বিশ্বাস করতে পারবে না বাবা। তারপর বাড়ি এসেই আমার উপর ওই হুকুম শুনে দাদু দিদা রাগ করল, কিন্তু মা আর কোনো কথায় কানও দিল না। তারপর আজ হাওড়া স্টেশনে পা দিয়ে আমাকে নিয়ে সোজা এখানে চলে এলো। সুমিত্রা ঘরে ঢুকতেই ছেলে আর বাবা সচকিত। মায়ের সঙ্গে চোখাচোখি হতেই সমু যেন ধরাই পড়ে গেল। লজ্জা পেয়ে তক্ষুনি প্রস্থান করল। রমেনবাবু সুমিত্রার দিকে চেয়ে আছেন, সুমিত্রা তার দিকে। 22 বছর বাদে দুজনে দুজনকে নতুন করে দেখছেন। কেমন লাগলো তোমার আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।